আমার মেয়েকে কখনো আমি শাড়ি চুড়ি কিনে দেবো না, পারলে একটা বাড়ি বানিয়ে দেব। শুনেছি মেয়েদের কোনো বাড়ি হয় না, বিয়ের আগে বাবার বাড়ি, বিয়ের পর শ্বশুর বাড়ি, আর বৃদ্ধা বয়সে ছেলের বাড়ি। অন্তত কখনো না কখনো শুনতে হয় বাড়ি থেকে বেরিয়ে যাও। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? একটা মেয়ের মায়ের মুখের এই বাণীটি শোনার পর আমার আসলেই খুব ভালো লেগেছে। আসলে মেয়ে মানুষের আসলে কোনো বাড়ি হয় না, এটা আপনি মানেন আর না মানেন। একটা মেয়ের মা ভালো করে অনুভব করে আমার মেয়েটা বড় হওয়ার পর যে বাড়িতে জায়গা পাবে সেটা কিন্তু তার নিজের বাড়ি না। সেখানে যাওয়ার পর তাকে কত অবহেলা, কত অপমান, কত কিছু সহ্য করার পর সেখানে জায়গা করে নিতে হয়। আবার কেউ কেউ গিয়েই সুন্দরভাবে জায়গাটা করে নিতে পারে, কিন্তু সবার ভাগ্য একরকম হয় না। একটা মা মেয়ে জন্ম দেওয়ার পর থেকে তার মাথায় টেনশন চেপে বসে, আজকে এই আদর করে মেয়েটাকে আমি বড় করছি, কিন্তু 2 দিন পর মেয়েটা পরের ঘরে যখন যাবে তখন গিয়ে তাকে কত না অপমান সহ্য করতে হবে, কত না যন্ত্রণা সহ্য করতে হবে। আবার কেউ কেউ ভাবে আমার এই সোনার টুকরা মেয়েটা ওই ঘরে গিয়ে অনেক সুখী হবে। হ্যাঁ, অনেক মেয়ে সুখীও হয়, হয়তোবা প্রথমের দিকে সুখী হয়, শেষে গিয়ে আর সুখী হয় না। প্রথম জীবনে সুখী, পরের জীবনে সুখী হয় না। দেখা যায় বিবাহিত জীবনে প্রথমের দিকে যে সে অনেক বেশি সুখী হয়েছে, কিন্তু সে ছেলের বউ ঘরে আনার পর থেকে সে অসুখী আছে। আসলে জীবনটা এভাবেই চলছে, যার কারণে একটা মেয়ের মা এত সুন্দর করে এই জিনিসটা ব্যক্ত করেছেন যে আমার শুনে আসলে চোখে পানি চলে এসেছে। আমরা মেয়ে মানুষ, তো মেয়ে মানুষের একটু আবেগ বেশিও হয়, কিন্তু বাস্তবভিত্তিক কথাগুলো মানতেও হয়। কিন্তু সেই মাটা কি পারবে কখনো মেয়েটাকে বাড়ি বানিয়ে দিতে? কিন্তু পারবে না। কিন্তু তিনি যে মন থেকে এই কথাটা বলেছেন, এটাই কিন্তু তার জন্য অনেক বেশি বড় পাওয়া, কারণ এই কথাটাই অনেকে বলতে পারে না। আসলে মেয়ে মানুষের জন্য মেয়ে মানুষ যদি আমরা না ভাবি তাহলে কে ভাববে? দেখা যায় কি যে মেয়ে মানুষকে বিয়ে দেওয়ার পর বাপ মা একদমই পর করে ফেলে, মেয়েটার খোঁজখবর পর্যন্ত নেয় না। প্রথমের দিকে খোঁজখবর নেয়, কিন্তু পরে মাঝামাঝি একটা সময় চলে আসে যে যখন তার খোঁজ নেওয়ার কোনো সময়ে থাকে না। এমনও দিন যায় যে মেয়েটা যে অসুস্থ হয়ে পড়ে আছে তার একটা খোঁজখবর নেই, তাকে একটু বাড়িতে রাখি, এই সাহসটা পর্যন্ত একটা মা পায় না। আসলে এটা আমাদের সমাজভিত্তিকভাবে চলে হয়ে এসেছে, যার কারণে মেয়েরা সবসময় অবহেলিত। কিন্তু বর্তমান যুগে কিন্তু মেয়েরা এখন অনেক বেশি স্ট্রং হয়েছে, যেটা তারা প্রতিবাদ করতে পারে, এবং প্রতিবাদ করতে গিয়ে তারা কিন্তু বিপদে পড়ে যায়। দেখা যায় সবার সাথে শেষে সম্পর্কটাও নষ্ট হয়ে যায়। আজকের আয়োজনটা ছিল আমার অনেক অল্প, দেখতেই পেরেছেন আমি কিন্তু পাবদা মাছ দিয়ে পালং শাক ঝোল করে নিয়েছি। আমার অবশ্য ওই রান্নাটা খুবই বেশি পছন্দ, আপনারা বুঝতেই পেরেছেন। আমি কিন্তু সেখানে কোনো মশলা বেশি ইউজ করিনি, আপনারা দেখতেই পেরেছিলেন। আর এখন আমি সুন্দর করে সিম ভাজি করে নিচ্ছি। আসলে বছরের প্রথমে এবার আমার প্রথম সিম খাওয়া, এতদিন আমি খাইনি। সিমের তরকারিটা আমার তেমন বেশি পছন্দও না, তবে সিম ভাজিটা করে খুব মজা পেয়েছিলাম, যেহেতু প্রথম সিমের একটু একটু বিচি হয়েছে, আর একটু নরম নরম আছে, যার কারণে সিমটা রান্না করার পর অনেক বেশি মজা হয়েছিল। এখানে কিন্তু আমি টমেটো আর আলু ইউজ করেছি। আপনারা কে কীভাবে সিম ভাজি রান্না করেন সেটাও কিন্তু আপনারা শেয়ার করবেন। আমরা কিন্তু এভাবে রান্না করি, অনেক বেশি মজা হয়। সিম ভাজিটা আমরা আলু ছাড়া, টমেটো ছাড়াও করে থাকি, তবে এটা করলে বেশি মজা হয়। এখানে ধনিয়া পাতা সহ একদম পেঁয়াজ মরিচ সব সহ দিয়ে দিয়েছি। এখন জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো ব্যবহার করে এখন আমি হালকা আঁচ দিয়ে একদম ঢাকনা বন্ধ করে দেবো, কোনো আর পানি ব্যবহার করব না। এতে কিন্তু সিমটা সুন্দর সিদ্ধ হয়ে যাবে এবং ভাজিটাও সুন্দর হবে। আপনারা সবাই চেষ্টা করবেন যে ভাজি করার সময় অবশ্যই আপনারা পানি ছাড়া ভাজিটা করার জন্য, তখন দেখবেন ভাজিটা অনেক সুন্দর ঝরঝরে হবে এবং খেতেও বেশ মজা লাগে। পানি দিলে কিন্তু ভাজির একটা টেস্টটা অন্যরকম হয়ে যায়। আপনারা হয়তো বা আমার কথা শুনে বুঝেছেন আপুর কথাটা এরকম হয়েছে কেন। আপনাদেরকে তো আমি বলেছি আমি অনেক কয়েকদিন ধরেই ঠান্ডার সমস্যায় ভুগছি, বেশ কিছুদিন ধরে আমার ঠান্ডা আসলে এরকম হয়, যার কারণে গলাটা একটু কীরকম যেন ভাঙ্গা ভাঙ্গা লাগছে। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন।